শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। প্রায় মাসখানেক ধরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করেন এখনো পালিয়ে যান নাই, তারা বিরাট একটা আশায় বুক বেঁধেছিল যে পালিয়ে যাবার 2 বছর পরেও শেখ হাসিনা তাদেরকে দেখা দেন নাই। বারবার খালি ভার্চুয়ালি তিনি হোয়াটসঅ্যাপে বা অডিও কল তিনি ফাঁস করেন, কিন্তু ভিডিও কলে তিনি কখনো আসেন না। এ ব্যাপারে অনেকের কাছ থেকেই প্রশ্ন আসছিল যে যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না, কারণ কি? এরই ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই, তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, তার কণ্ঠ ভেঙে গেছে, তার গলায় ক্যান্সার, তার পায়ুপথের ক্যান্সার, তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন, হয়তো তিনি মারাও গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটা রেকর্ড মাঝে মাঝে বাজানো হচ্ছে। এরকম কথা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে। এই কথা থেকে, তাদের এই খোঁটা থেকে বাঁচার জন্য তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে 5 আগস্ট 2026 সালে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে এসে কনফারেন্সের মাধ্যমে তিনি দেশে আসার ঘোষণা দিবেন এবং দেশের মানুষকে তিনি দেখা দিবেন। প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তারা নতুন করে আবার মরণ উন্মাদনায় মেতে উঠলো। তারা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আবার তাদের ভিতরে ওই আশা একটু জেগে উঠলো যে তাহলে শেখ হাসিনা যদি ফিরে আসে, জীবিত আছে, ফিরে আসলে আমরা আবার ওই কাজটি করব, বিএনপি জামাতকে একেবারে কচু কাটা করব। কিন্তু 5 আগস্ট তার নির্ধারিত যে বক্তব্য দেওয়ার সময় ছিল, তার অল্প কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ঘোষণা দেয়া হলো যে তিনি ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আসবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে মনোবল হারিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। এমনকি এই গালিগালাজ করতে করতে শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বাংলাদেশের আরেক জুয়ারি ক্রিকেটার সাকিব আল হাসান, যে তার বোনকে সহ জুয়া খেলতেন। প্রত্যেকটা খেলায় এই সাকিবের বোন জুয়া খেলতেন, জুয়া খেলে তারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। সেই সাকিবের বাড়িতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গিয়ে হামলা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এই দোষ দেয়া হচ্ছে কাকে? বিরোধী মতের, অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু মূলত এই বাড়িটা ভেঙেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাকিব আল হাসানের সমর্থকরা। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সাকিবকে নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সাকিব ভক্তরা এটা বিশ্বাস করতো না যে না, সাকিবের মতো লোক শেখ হাসিনার এরকম পা চাটতে পারে, এরকম গোলামি করতে পারে। কিন্তু আজকে যখন তারা স্বচক্ষে এটা দেখলো, দেখার পরে তাদের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভ তারা অবদমিত করতে না পেরে তারা সাকিবের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। যাই হোক, তাহলে শেখ হাসিনা এইখানে বাংলাদেশের জনগণকে পুরা আশাহত করেছে এবং আমাদের ধারণা আসলে তার লাইভে আসার মতো, ভিডিও কনফারেন্সে আসার মতো কোনো শারীরিক অবয়ব, সুরত, চেহারা, মানসিকতা, দৃঢ়তা কিচ্ছু নাই। সুতরাং এরপর থেকে তিনি যে ধরনের বক্তব্য দিবেন যে আমি এ করব, সে করব, হ্যান পারেঙ্গা, তেন পারেঙ্গা, এখানে বাংলাদেশের মানুষের একটাই কথা, যে মানুষ 2 বছর পরেও একটা ভিডিও কলে আসতে পারে না, সেই মানুষ বাংলাদেশের জনগণের জন্য কি করবে এবং বাংলাদেশে ফিরে আসবে, এই কথা কমপক্ষে বাংলাদেশের জনগণকে আর বিশ্বাস করতে হবে না। এবার আমরা দ্বিতীয় আরেকটা বিষয়ে চলে যাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের 2 বছর পূর্তি উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে, এবং এটি ছিল রাষ্ট্রের অনুষ্ঠান। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেখানে একটি ডকুমেন্টারির আয়োজন করে। সেখানে বিরোধী দল, এনসিপি, বিএনপি প্রত্যেকেই উপস্থিত হয়েছিল। এই উপস্থিত হবার পরে বিএনপি সেখানে এমন একটি কাজ করেছে, এমন একটি ছোট লোকের পরিচয় দিয়েছে, এই কাজটি বিএনপির করা মোটেই উচিত হয়নি এবং এটি এত বড় মারাত্মক ভুল করেছে মেজর হাফিজউদ্দিন আহমেদ। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেছেন যে কিছু ভুল আছে, যে ভুলগুলো আসলে তার মাসুল হয় না। এখানে যে ডকুমেন্টারিটা দেখানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে ডকুমেন্টারিটা করানো হয়েছে, এই ডকুমেন্টারিতে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিছে, ভাই আন্দোলন তো প্রত্যেকেই করেছে। বাংলাদেশের প্রায় 95% মানুষ ওই দিন রাস্তায় নেমে এসেছিল।
সুতরাং এই আন্দোলনে একে কারো কোনো কৃতিত্ব নাই, এটা যেমন ঠিক, ঠিক এটাও ঠিক যে এই আন্দোলনে ছাত্র জনতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল, নাহিদ, সার্জিস, হাসনাত, সাদিক কায়েম, এরা কিন্তু সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এদের নেতৃত্বেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাহলে ওই ডকুমেন্টারিতে নাহিদ, সার্জিস, হাসনাত এদের কোনো কথাই নেই, এদের ছবি পর্যন্ত দেখানো হয়নি। এমনকি যে আন্দোলনটা পুরা দানা বেঁধে উঠলো আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যে, এই যে আবু সাইদের সাহস সমস্ত বাংলাদেশের মানুষের ভিতরে সংক্রমিত করলো আর বাংলাদেশ পুরো রাস্তায় নেমে আসলো, এই আবু সাইদের ছবি পর্যন্ত ওখানে নেই। রাষ্ট্রপতি অবশ্য বলেছেন যে যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নাই ওটা কোনো ডকুমেন্টারি না। তার মানে বিএনপি এটা একেবারে পুরা ভুয়া জিনিস করেছে, ওইটার কোনো ভ্যালুই নাই, ওটা কোনো কাজের জিনিসই না। এখানে সবচেয়ে মারাত্মক কাজ যেটি করেছে, অপরাধ যেটা আমি বলবো, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা আসলে অপরাধের পর্যায়ে পড়ে, ইতিহাস বিকৃতির একটা পর্যায়ে পড়ে। সেটা হচ্ছে তারেক রহমানকে এখানে এক দফার ঘোষক হিসেবে দেখানো হয়েছে। এইটা আসলে হীনমন্যতার পরিচয়। বিএনপি এই আন্দোলনে তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে নেমে সক্রিয় ভূমিকা পালন করতে পারে নাই। এই হীনমন্যতায় ভোগার কারণেই বিএনপি মূলত জুলাই সনদ, গণভোট, সংস্কার এইগুলো বাস্তবায়ন করতে গড়িমসি করছে এবং তারা দোদুল্যমানতায় ভুগছে যে ওখানে যাবে কি যাবে না, থাকবে কি থাকবে না, তারা এই ব্যাপারে তাদের স্ট্যান্ড কি হবে, তারা কোন জায়গায় দাঁড়াবে। এই দোদুল্যমানতায় ভোগার কারণে তারা 1 পাও আগায় 10 পাও পিছায় আসে। এরই ভিতরে এই ডকুমেন্টারিতে যখন তারেক রহমানকে এই এক দফার ঘোষক হিসেবে দেখানো হলো, আবার তারা দ্বিতীয়বারের মতো আরেকটি ভুল করলো। এরকম একটি ভুল কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নিয়ে যে বিতর্কটা, যদিও এই বিতর্ক আওয়ামী লীগ এখানে উস্কে দিয়েছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগ এখানে মুক্তিযুদ্ধের পরেই ইতিহাস বিকৃত করেছে, ভারতকে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। আর ঠিক আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করেই বিএনপিও এই 2024 সালে সেই ইতিহাস বিকৃতির পথে গেল। এটা বিএনপির কোনো দরকার ছিল না। এই ইতিহাস বিকৃতির কি দরকার ছিল? তারেক রহমান কোথায় ছিল? যাদের বয়স 3 বছর থেকে 70 বছর, তাদের কি অজানা যে তারেক রহমান এই আন্দোলনের পুরো সময়টা কোথায় ছিল? আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, তিনি নির্যাতিত, নিঃসন্দেহে তিনি নির্যাতিত, এবং তিনি অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন এটি অনস্বীকার্য। এবং এই বিপ্লবের বীজ একটু 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 করে কিন্তু রোপিত হয়েছে। যেমন এখন ছাত্রদল গত 4 তারিখে সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে ছাত্রলীগের মতো তাণ্ডবলীলা চালিয়েছে, এর আগে হসপিটালে হামলা চালিয়েছে, প্রথমে চালিয়েছে ইসরায়েল, দ্বিতীয়বার চালিয়েছে ছাত্রলীগ, আর তৃতীয়বার চালালো ছাত্রদল। হসপিটালের ভিতরে আহত রোগীদের উপরে হামলা চালিয়েছে। তো ছাত্রদল এই যে তাদের চেহারা দেখালো সারা দিন ধরে, তারা প্রকাশ্য